বাসরাতে বউয়ের হাতে মোবাইল দেখে খুব অবাক হলাম। আমি রুমে ঢোকা মাত্র কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখা মাত্রই ফোনটা কেটে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বাসরাতে নিজের বিয়ে করা বউয়ের মুখে এমন কথা শুনবো কখনোই ভাবতে পারিনি। ও হ্যাঁ, আপনারা নিশ্চয়ই কিছু বুঝছেন না। আমি আরিয়ান আরমান, এখনো পড়াশোনা করি, মাত্র কলেজে উঠছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন এত অল্প বয়সে আবার কিসের বিয়ে। সো গল্প পড়লে বুঝতে পারবেন। গল্পতে ফেরা যাক। রাস্তা দিয়ে হাঁটছি, কলেজ থেকে আসছি, হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করেছে। আমি ফোন রিসিভ করার পর, হ্যালো আম্মু। কি রে, কই তুই? তাড়াতাড়ি বাসায় আয়। কেন আম্মু, কি হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? তোকে বাসায় আসতে বললাম, বাসায় আয়। এই বলে আম্মু ফোনটা কেটে দিল। আমি হাঁটতে হাঁটতে ভাবছি কি হলো আজকে। আম্মু আমাকে ইমার্জেন্সি বাসায় যেতে বলছে কেন? দূর, মাথায় কিছুই ঢুকছে না। বাসায় গেলেই জানতে পারবো। এরপর বাসার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। সাথে সাথে দরজা খুলে গেল। এরপর তাকিয়ে দেখি আম্মু, আব্বু, ভাই সবাই নতুন জামা পরে বসে আছে। আমি ভিতরে ঢুকে, আম্মু কি হয়েছে, তোমরা কোথায় যাচ্ছ? যা, তাড়াতাড়ি উপরে গিয়ে রেডি হয়ে নে। আজকে তো সুমন আন্টির মেয়ের বিয়ে, তো তাই যেতে হবে, সময় হয়ে গেছে। আমি আর কিছু না বলে উপরে চলে আসলাম। ও, আপনারা আবার ভাবছেন সুমনাকে? সুমনা হলো আম্মুর বান্ধবী, ওনার মেয়ে। মনে হয় আজকে বিয়ে। যাই হোক, আমি ওয়াশরুমে ঢুকে রেডি হয়ে নিলাম। আরমান, কই তুই? তাড়াতাড়ি নিচে আয়। আম্মু আসছি। এরপর তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। তারপর সবাই মিলে গাড়িতে গিয়ে বসলাম। আম্মু আব্বু পিছনে, আমি আর ভাই সামনে। আমি গাড়ি ড্রাইভ করছি। এভাবে 20 মিনিট পর সুমনা আন্টিদের বাসার সামনে এসে পৌঁছালাম। তাকিয়ে দেখি, বাহ, ভালোই তো আয়োজন করা হয়েছে। এরপর আমরা ভিতরে গিয়ে দেখি যে আন্টি দাঁড়িয়ে আছে। আম্মুকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো। এরপর সবাই আঙ্কেল আন্টির সাথে পরিচিত হয়ে নিলাম। চারিদিকে কত মানুষ, কতদিন পর বিয়ে খাচ্ছি। আহা হা হা, খুবই ভালো লাগছে। এখন একজন আমার সাথে পার্টনার থাকলে আরো ভালো হতো। আপনারা আবার খারাপ মনে করবেন না, আমি কোনো মেয়ের সাথে মিশি না, এমনি এমনি বলি। হঠাৎ এত হইচই কেন? এই যে বিয়ের এখানে এত হইচই কেন? আরে বর একটা মেয়ের সাথে পালিয়ে গেছে। আমি দূর থেকে তাকিয়ে দেখি আন্টি আম্মুর কাছে এসে কি যেন বলছে, কান্না করতে করতে, আম্মুর হাত ধরে। এরপর আম্মু আমাকে কেন ডাকছে? আরমান, এদিকে এসো। জি আম্মু। আমি আম্মুর এমন কথায় বেশ অবাক হলাম। না তো আম্মু, এমন কেউ নেই, বাট কেন? এরপর আম্মু যেটা বলল, আমার চোখ তো। বাবা, তুই সুমনার মেয়েকে বিয়ে করে নে। তোর তো কাউকে পছন্দ নেই, খুব ভালো একটা মেয়ে। আম্মু কি বলছো এসব? আমি বিয়ে করতে পারবো না। প্লিজ বাবা, না করিস না। মায়ের সম্মানটা অন্তত রাখ। সুমনার কথা ভেবে দেখ, এখন বিয়েটা না হলে ও সমাজের কাছে কি করে মুখ দেখাবে। বাবা, আর বাধা দিস না, তুই বিয়েটা করে নে। আমি আর কিছু বললাম না, তেমন কাউকে পছন্দ নেই, তাই হ্যাঁ বলে দিলাম। যাই হোক, অবশেষে সুমনা আন্টির মেয়ের সাথে আমার বিয়েটা সম্পন্ন হলো। বিয়ের পরে আমি গাড়িতে গিয়ে বসলাম। মেয়েটা দেখলাম কান্না করছে, কিন্তু কেন কান্না করছে সেটা তো বুঝতে পারছি না। বন্ধুরা, এবার বুঝতে পারছেন আসল ঘটনা? এখন বর্তমানে আসা যাক। আর কিছু বলা থাকলে বলেন। শোনেন, আমি এই বিয়েটা নিজের ইচ্ছাই করতে চাইনি। মা আমাকে এভাবে বলেছে, তাই না করতে পারিনি। তাই তো এখন নিজের জীবন কুরবানি দিয়ে দিতে হয়েছে। ডিভোর্স কবে চান সেটা বলেন। আমার দিকে তাকিয়ে আছে, হয়তো এটা আমার থেকে আশা করেনি। সাধারণত কোনো মেয়ে বিয়ের পর এটা আশা করবে না, তারা চাইবে সুখের শান্তিতে সংসার করতে। হঠাৎ মেয়েটা বলে উঠল, দেখেন, আমার বয়ফ্রেন্ড খুব ভালো, ও কিছুদিন সময় চেয়েছে। আমি আপনার কাছে সময় চাই। এর ভেতরে আপনি আমাকে ডিভোর্স দিলে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। সরি আমি পারবো না, আপনি যেতে হলে এখনই চলে যান। আরে হঠাৎ করে বের হয়ে যেতে বললে আমি কোথায় যাব এখন? সেটা তো আগে ভাবার উচিত ছিল। মাথায় কিছু কি নেই আপনার? বয়ফ্রেন্ডের নাম কি? রাকিব। ঠিক আছে, ডিভোর্স পেয়ে যাবেন, চিন্তা করবেন না। আমি কাল উকিলের কাছে যাব, আপনিও আমার সাথে যাবেন। শোনেন, বলছি কি, থাক, আর কিছু বলতে হবে না। এমনিতেই তো আমার জীবনটা শেষ, আর কিছু বাকি নেই। আমি তো আপনার নামটাও জানি না।
আপনার নাম কি? রাইসা। ঠিক আছে, যান শুয়ে পড়েন। আর শোনেন, এখানে আমার সাথে যা বলার বলেছেন, আমার আম্মু আপনাকে খুবই ভালো জানে, তাই আপনাকে বাড়ির বউ করে এনেছে। সো আমি চাই সবার সাথে ভালো ব্যবহার করবেন। সেটা আপনি না বললেও আমি করব ভালো ব্যবহার। বলছি কি, আপনি আমার পাশে শুতে পারেন, মাঝখানে একটা কোলবালিশ দিয়ে। দয়া করে কিছু করা লাগবে না, ঘুমান আপনি। এই বলে আমি বারান্দায় চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার। কত ভালোভাবে ছিলাম, কি দোষ করলাম আমি? সবার বিয়ের কত শখ থাকে, সবার সাথে আনন্দ করবে, বাসর রাতে বউয়ের সাথে গল্প করবে, আর আমার কপালটাই খারাপ। খুব কষ্ট হচ্ছে। আমি তো সিগারেট জাতীয় এসব কিছুই খাই না, না হলে এখন খেতাম। এরকম কষ্ট আর কখনো হয়নি। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি যে রাইসা ঘুমিয়ে গেছে। কত সুন্দর মায়াবী চেহারা। ধুর, আমি কেন ভাবছি, ও তো আমার ভাগ্যেই নেই। সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আর কিছু মনে নেই। সকালে যখন ঘুম ভাঙলো তখন তাকিয়ে দেখি আমার গায়ে কাঁথা। কোথা থেকে আসলো হঠাৎ? রাতের কথা মনে পড়লো। হয়তো রাইসা দিয়েছে। মেয়েটা এরকম হলেও মনের দিক থেকে খুবই ভালো। ওরই বা কি দোষ? হয়তো এটা আমারই নিয়তি। আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখি রাইসা সবার সাথে বসে গল্প করছে। হ্যালো, গুড অল গাইজ। এরপর সবাই বসলাম খাওয়ার জন্য। খাওয়ার মাঝে আম্মু প্রশ্ন করে বসলো, আরমান, কোথায় বের হবে তুমি? জি আম্মু, ওই যে কলেজে এমার্জেন্সি একটা কাজ ছিল, তাই যেতে হবে। রাইসা আমার দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আরে কি বলিস, সবেমাত্র বিয়ে হয়েছে, তোর আবার কিসের কাজ? এইসব কাজ বাদ দে, এখন তুই বৌমার পাশে থাকবি সব সময়। আরে আব্বু, কি বলছো এসব? আমাকে যেতেই হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আব্বু ওনার যখন যেতে ইচ্ছে হয় তখন যেতে দিন, বাধা দেবেন না। কি রে, তোরা একে অপরকে এখনো আপনি করে বলছিস কেন? আরমান, আহ, তুমি না, ওদের নতুন নতুন বিয়ে হয়েছে, সব ঠিক হয়ে যাবে। আমি খাওয়া দাওয়ার পরে যখনই বের হতে যাব, দাঁড়ান তো, একটু আমার কাজ আছে, একটু আমাকে নিয়ে চলেন। বৌমা, তোমার আবার কিসের কাজ? আসলে আম্মু, আমি তো আগে আরেক কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম, তাই এখন কলেজটা বদলাতে হবে। আপনি একটু ওয়েট করেন। আমি নিচে দাঁড়িয়ে আছি। বেশ কিছুক্ষণ পর দেখলাম রাইসা ওপর থেকে নামছে। ওকে দেখে আমি তো ক্রাশ খেয়েছি। ও এমনিতেই অনেক সুন্দর, হালকা মেকআপে আরো সুন্দর। ওর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। রাইসা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, খুবই সুন্দর হাসিটা। হঠাৎ রাইসার কথায় আমি চমকে উঠলাম, ভাবনা জগৎ থেকে ফিরে আসলাম। আম্মু, আমি বের হচ্ছি তাহলে। আরমান, রাইসাকে তোর সাথে রাখবি, একা ছাড়বি না। যাও মা, তাড়াতাড়ি ফিরে এসো। এরপর আম্মুর থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছি। আপনি তো দেখছি ভালোই অভিনয় পারেন। সরি, ঠিক বুঝলাম না। এই তো, কত সুন্দর করে একটা মিথ্যা কথা বলে বের হয়ে গেলেন। মিথ্যা না বললে তো আম্মু বের হতে দিত না। আচ্ছা, এখানে একটু দাঁড়ান তো, আমি সামনে থেকে বাইকটা বের করে আনি। এরপর বাইক বের করে রাইসার সামনে গিয়ে, এই যে ম্যাম, উঠেন। এরপর রাইসা পিছনে বসে পড়লো। আমি বাইক চালাচ্ছি। এই প্রথম কোনো মেয়ে লোক আমার বাইকের পিছনে বসে আছে, তাও আবার নিজের বিয়ে করা বউ। এখন জড়িয়ে ধরলে খুব ভালো হতো। হয়তো এই সৌভাগ্যটা আমার ভাগ্যে নেই। এসব ভাবতে ভাবতে উকিলের কাছে চলে আসলাম। দুজন বসে আছি দুটো চেয়ারে। এখন কি আপনারা দুজন ডিভোর্স চাইছেন নাকি? রাইসা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমার থেকেও ডিভোর্স চাই? ঠিক আছে, তাহলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। সে খুশিতে থাকলে সেটাই হবে। আমরা দুজন ডিভোর্স চাই। রাইসা কিছু একটা বলতে চেয়েও বলতে পারলো না। ঠিক আছে, এখানে একটা সাইন করে দেন দুজন। সাইন করে দিলাম। রাইসাও সাইন করে দিল। ঠিক আছে, আপনাদের মতামত পাইছি। সো 6 মাস পরে আসবেন, তখন কোর্ট ডিসাইড করবে আপনাদের ডিভোর্স হবে কিনা। রাইসা রাগ দেখিয়ে বাইরে চলে এলো। আমি কিছু বলছি না। এরপর ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর রুমে ঢুকে মাত্রই 6 মাস? ইম্পসিবল। আপনার সাথে একসাথে এক ছাদের তলায় থাকার অসম্ভব। এরপর আমি যা করলাম তা হলো, বের হয়ে যান, এখনই যান। এভাবে বললো, আমি এখন কোথায় যাব? কেন? আপনার রাকিব বয়ফ্রেন্ড আছে না? ওর কাছে চলে যান। না মানে, থাক,
আপনাকে আর মানে মানে করতে হবে না। যতদিন আছেন অত্যন্ত ভালোভাবে থাকুন। এই বলে আমি রাগ দেখিয়ে নিচে চলে আসলাম। খুব খারাপ লাগছে। আমার কপালটা যে এত খারাপ হবে আমি কখনোই ভাবতে পারিনি। এভাবে আরো কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিন প্রতি রাতে রাইসা না ঘুমিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো। অনেক দিন পর আজ কলেজে যাচ্ছি। আমি নিচে বসে খাওয়া দাওয়া করছিলাম, হঠাৎই খাওয়ার মাঝে এই যে, কিছু বলবেন? আমাদের পাশে আব্বু আম্মু নেই, তাই আপনি করে বলছি। না মানে আমি না আগে যেই কলেজে পড়তাম ওই কলেজটা অনেক দূরে, তাই বলছি কি আপনি যদি আমাকে কলেজে নিয়ে যেতেন। আমাদের আমাকে কেন বলছেন? আপনার রাকিব বয়ফ্রেন্ড আছে না, ওর কাছে গিয়ে বলেন। প্লিজ জাস্ট শুধু নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে আসেন। আমি নিচে রাইসের জন্য ওয়েট করছি। এত সুন্দর একটা বউ, তাও আবার নিজের ইচ্ছা মতো কিছু করতে পারছি না। থাক, ও যদি ওর বয়ফ্রেন্ডের সাথে খুশি থাকে তাহলে আমিও খুশি। হঠাৎ কারো কথায় ভাবনা জগৎ থেকে ফিরলাম। এই যে মিস্টার, আরে আপনি এসে গেছেন বুঝি? কি এত ভাবছিলেন শুনি? সেটা আপনাকে না জানলেও চলবে। এরপর রাইস আর কিছু বলেনি। বাসা থেকে বাইরে হয়ে বাইক নিলাম। রাইসা বাইকের পিছনে বসে আছে। অনেক দিন পর কলেজে যাচ্ছি। আমার সাথে রাইসাকে আমার বন্ধুরা দেখলে কি যে বলবে। হঠাৎ করে এইসব হলো, কাউকে জানানোর সময়ই পাইনি। খুবই কনফিউজড আছি। যাই হোক, 10 মিনিট পর কলেজের গেটের সামনে এসে পৌঁছালাম। রাইসা বাইক থেকে নেমে, শুনুন, কলেজ ছুটির পর আপনি আমার জন্য এখানে ওয়েট করিয়েন। ঠিক আছে, সাবধানে থাকবেন। এই বলে আমাদের আড্ডা দেওয়ার স্থানে বাইকটা পার্ক করলাম। বাইক থেকে নেমে সবাইকে খুঁজছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন। দূর, শালারা আজকে সবাই আবার কোথায় গেল? হঠাৎ চোখ গেল গেটের কাছে। শালারা ওখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্র তাড়াতাড়ি আমার কাছে এসে, কিরে মামা, তোর কোনো খবর নেই? সারাদিন কোথায় থাকিস? আজ অনেক দিন পর কলেজ আসলি, তোকে ছাড়া আমাদের আড্ডাটা জমে না। শালারা একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেবো? ঠিক আছে, একটা একটা করে বল। আসলে আমি একটা ভেজালে ছিলাম। আম্মু আব্বুর সাথে মামার বাড়িতে গিয়েছিলাম। ওদের সত্যটা বললাম। না জানতে পারলে তো ওরা রাগ করবে। আমারই বা কিছু করার ছিল না। তা তো বুঝলাম, কিন্তু মামা তোর সাথে বাইক করে মেয়েটা কে রে? আমি তো সাগরের কথা শুনে অবাক। কি বলে? তার মানে ওরা কি দেখে ফেলেছে? কোন মেয়ের কথা বলছিস? আমি তো বাইকে একলা আসলাম। দেখ, মিথ্যা কথা একদম বলবি না। ওই শালা, মিথ্যা বলতে যাবো কেন রে? তাহলে এটা কি শুনি? এরপর সাগর তো আমাকে যেটা দেখালো, আমার চোখ তো কপালে উঠে গেছে। এটা কি করে হতে পারে? ওরা সরাসরি তো ফটো তুলে ফেলেছে। তোরা সরাসরি ফটো তুলে ফেললি? মামা, এবার বলে ফেলো, তাড়াতাড়ি বলো। মিথ্যা কিন্তু একদম বলবে না, সত্যিটাই বলবে। আমি তো শালার মানকা চিপাই পড়লাম। এখন ওদের মিথ্যা বললে ওরা আরো বেশি করবে, তাই সত্যিটা বলে দেওয়া বেটার হবে। কিরে, চুপ করে আছিস কেন? তোরা যাকে আমার সাথে দেখলি সেটা হলো আমার বিয়ে করা বউ। হোয়াট? আমার দিকে তাকিয়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে যে আমি কোনো এলিয়েন। তুই আমাদের সাথে এটা করতে পারলি? দেখ বন্ধু, আমি নিজের ইচ্ছাই করিনি। এবার সবাইকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুলে বললাম। আমার কথা শুনে তো ওরা হাসতে হাসতে শেষ। ওদের ডিভোর্সের কথা বললাম না, ওরা কষ্ট পাবে। কিরে, তোরা এভাবে বডকাস্ট কেন? মামা, আমরা বাসায় বিয়ের কথা বললে দৌড়ানি শুরু করে দেয়, আর তোকে আন্টি জোর করে করাইছে। চুপ শালারা, একদম মজা করবি না। শালারা মনে হয় আমার পকেট খালি করার ধান্দায় আছে। দেখ, এখন আমার পকেট খালি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আরে মামা, এত টেনশন নিও না, ক্যান্টিন আছে না, টাকা পরে দিলে হবে। এই সবাই চল। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ক্যান্টিনে ঢুকে অলরেডি খাওয়া শুরু করে দিল। দেখলেন কি সাংঘাতিক ব্যাপার? যাই হোক, বন্ধুদের পেয়ে অনেক মজা করলাম। এরপর ক্লাস করে বের হয়ে যখন আমি বাইকে উঠতে যাব, ওইদিকে দেখ তো। আমি তাকিয়ে দেখি যে আমার মাথায় আগুন জ্বলছে। আসলে রাইসা একটা ছেলের সাথে কথা বলছে, হয়তো ওইটাই ওর বয়ফ্রেন্ড। আমি আর কোনো কিছু না বলে বাইক চালু করলাম। থাকুক ওর মতো, ছেলেটা তো এমনিতেই খুব ভালো দেখা যাচ্ছে। রাইসাকে কিছু না বলে বন্ধুদের বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। খুবই খারাপ লাগছে। নিজের বউকে অন্য ছেলের সাথে দেখলে সবারই খারাপ লাগার কথা। এইসব ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসলাম।
এরপর বাইক থেকে নেমে দরজার সামনে গিয়ে কলিং বেলে চাপ দিলাম। প্রথমবার খুললো না, তারপর আবার চাপ দিলাম, তারপর দরজা খুলে দিল। আমি সামনে তাকিয়ে দেখি আম্মু। কেটে এবার রাইসা কোথায়? এবার কি বলবো, ও তোর বয়ফ্রেন্ডের সাথে। আসলে আম্মু, রাইসা কলেজে কি যেন কাজ আছে, তাই আসতে পারেনি, একটু পর আসবে। তারপরও তুই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে চলে আসলি? দূর, ভালো লাগে না, বললাম তো চলে আসবে। একটু রাগ দেখিয়ে উপরে চলে আসলাম। ভালো লাগছে না, আম্মুকে কোনোভাবে এটা জানানো যাবে না, আম্মু জানতে পারলে খুবই কষ্ট পাবে। আমি উপরে গিয়ে ছাদে চলে আসলাম। ছাদের কোণে বসে আছি, উপরের দিকে তাকিয়ে আছি। দুটো পাখি একটা গাছে বসে আছে, খুবই সুন্দর লাগছে। মনে হয় ওরা প্রেম বিনিময় করছে। ইস, আমার যদি এমন হতো। দূর, আমি কি ভাবছি, এটা তো আমার কপালেই নেই। আরো কিছু সময় বসে থাকার পর দেখলাম যে রাইস তার বয়ফ্রেন্ডের বাইক থেকে নামছে, নেমে বাসায় ঢুকলো। খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এত কষ্ট কেন হচ্ছে আমার? আমি কি রাইসাকে ভালোবেসে ফেললাম নাকি? বসে বসে ভাবছি এসব। হঠাৎ পিছন থেকে কে যেন ডাকলো। আমি তাকিয়ে দেখি যে রাইসা। আপনি কখন এলেন? আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো? আপনাকে আমার জন্য ওয়েট করতে বলেছি না, চলে আসলেন কেন? আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে ছিলেন, তাই আপনাদের মাঝে থাকা আমার উচিত হয়নি, তাই চলে আসলাম। আমার আশা দিয়ে কি হবে? আপনার বয়ফ্রেন্ড আপনাকে ড্রপ করে দিয়েছে। হুম, আসলে আপনার থেকে আমার বয়ফ্রেন্ড কত ভালো দেখেছেন, আমাকে কত ভালোবাসে। দেখলাম তো, আপনাকে খুবই ভালোবাসে। আপনি কিছু বলছেন না যে? কি বলবো? আমি একটা কথা বলেছিল। বলেন, কি কথা? বলছি কি, আগামীকাল আমার বান্ধবীর বিয়ে, তো সবাই তার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছে, আর আমার বান্ধবী আপনাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। গিয়ে কি করব? আমি যেতে পারবো না। তার চেয়ে বরং তোমার বয়ফ্রেন্ড আছে না, ওকে নিয়ে যাও। শুনেন, বর্তমানে আপনি আমার হাজবেন্ড, সো আপনাকে নিয়ে যাব, আর কাউকে না। আমি রাইসার দিকে তাকিয়ে আছি। আপনার কি মাথা ঠিক আছে? হুম, আমার মাথা একদম ঠিক আছে। আর শুনেন, আপনি আমার সাথে যাবেন, এটাই ফাইনাল। শাট আপ! আমি আপনার সাথে যেতে বাধ্য নই। ঠিক আছে, কি করে আপনাকে নিয়ে যেতে হয় আমার জানা আছে। এই বলে রাইসা নিচে নেমে গেল। তার পিছনে আমিও নিচে নেমে রুমে ঢুকলাম। রাতে খাওয়ার সময় আমি নিচে খাওয়ার টেবিলে বসে আছি। আম্মু, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা মা, বলো। আসলে কালকে আমার একটা বান্ধবীর বিয়ে, সো আমাকে আর আপনার ছেলেকে যেতে বলেছে। আপনার ছেলে যাবে না বলছে। আমি তো ওই মেয়েটার উপর খুব রাগ হয়েছে। শেষমেশ আম্মুর কাছে বলে দিল। কে রে আরমান, তোর সমস্যা কি? আসলে আম্মু আম্মু আমাকে চুপ করিয়ে দিল। চুপ, কোনো কথা নেই, কাল রাইসার সাথে যাবি। আমি আর কিছু বললাম না। আসলে আম্মুকে আমি খুব ভয় পাই, কখন কি করে বসে বলা যায় না। খাওয়ার পর রুমে এসে বসে বসে বিছানায় গেম খেলছি। হঠাৎ কে যেন রুমে ঢুকলো। তাকিয়ে দেখি যে রাইসা। এই যে মিস্টার, কেমন দিলাম? কিছু না বলে অপর দিকে ফিরে শুয়ে পড়লাম। কখন যে ঘুম চলে আসলো আমি নিজেও জানি না। পরের দিন রাইসার সাথে অনুষ্ঠানে যাওয়ার সময় আমি আর রাইসা গাড়িতে বসে আছি। 20 মিনিট পর যথাসময়ে রাইসার বান্ধবীদের বাসায় পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নেমেই, এই যে আপনার হাতটা এইদিকে দিন। কেন? আমার হাত দিয়ে কি করবেন? আপনাকে হাত দিতে বলেছি, দেন। রাইসা এমনভাবে চোখ গরম করছে, আমি ভয়ে ভয়ে আমার হাতে গিয়ে দিলাম। হেমা, রাইসার হাত আমার হাত দিয়ে জড়িয়ে ধরে ভিতরে ঢুকছে। আমি তো রাইসার এসব ব্যবহারে হাবলার মতো তাকিয়ে আছি। কি করছেন আপনি? একদম চুপ থাকেন, দেখছেন না সবাই কিরকম করে তাদের হাজবেন্ডের হাত জড়িয়ে ধরে হাঁটছে। আমি আর কিছু বললাম না। ভিতরে ঢুকে দেখি অনেক মানুষ। হঠাৎ একটা মেয়ে বিয়ের সাজে রাইসাকে এসে জড়িয়ে ধরল। হয়তো এটাই রাইসার বান্ধবী। আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো ইভেন্ট করেছে। হঠাৎ চোখ গেল, হেমা এ এখানে কি করে আসলো? আমি তো পুরোই অবাক। ও মনে হয় আমাকে দেখতে পেয়েছে, তাই আমার দিকে আসছে। আরমান, তুমি? নীলা, তুমি এখানে কি করে? আমি তো আমার চাচাতো বোনের বিয়েতে আসলাম, তুমি এখানে কেন?
আসলে আমি একজনের সাথে এসেছি। মানে কার সাথে এসেছো? আপনারা ভাবছেন এই নীলাটা আবার কে? নীলা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। ও চট্টগ্রাম গ্রামে চলে গিয়েছিল ওর বাবার জন্য, তাই আসতে পারেনি। এখন অনেক দিন পর দেখা হলো। অনেক পরিবর্তন হয়ে গেছে হঠাৎই। এই যে কে আপনি আরমানের সাথে কেন? তার আগে বলেন আপনি কে? আরমান এই মেয়েটাকে? আসলে রাইস আমাকে থামিয়ে দিয়ে, আমি ওর বিয়ে করা বউ। হোয়াট? আর কিছু জানতে চাইলে বলেন। এই যে আমাকে রেখে অন্য মেয়ের সাথে এসব কি? চলো আজকে তোমার কি অবস্থা করি দেখো। আমি তো হাবলার মতো তাকিয়ে আছি। নীলা মনে হয় এটা আশা করেনি। ওর চোখ পানিতে টলমল করছে। আমারই বা কিছু করার নেই, কিন্তু আমি বেশ অবাক হলাম রাইসার এসব ধরনের ব্যবহারে। কি করতে চাইছে রাইসা? চলো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। রাইসা আমার হাত ধরে টানতে টানতে ওর বান্ধবীদের কাছে নিয়ে গেল। হ্যালো গাইস। রাইসার কথা শুনে সবাই পিছন ফিরে তাকালো। ওয়াও, সো কিউট বয়। শাট আপ সবাই। রাইসা, এই ছেলেটা কে রে? দেখতে খুব সুন্দর। আমার সাথে পরিচয় করিয়ে দে না। আমি তো ভালোবেসে ফেলেছি ওকে দেখে। চুপ কর, ও তুই জানোস। জানতে হবে না, আমার শুধু ওকে চাই। আমি তো ওদের নাটক দেখছিলাম। তোর সাহস হলো কি করে আমার বরের দিকে হাত বাড়ানোর? এটা তোর বর। এটা তোদের দুলা ভাই, সো সম্মান দিয়ে কথা বলবি। এরপর ওদের মধ্যে আরো কিছু কথা হলো। বিয়ে সম্পন্ন হবার পর বাসায় চলে আসলাম। বারবার আমার একটা কথাই মনে হচ্ছে, রাইসা আমার সাথে নর্মাল বিহেভ কেন করছে? এটাই তো মাথায় ঢুকছে না। যাই হোক, খুব ভালো লাগছে। অন্তত সবার সাথে আমি যে ওর বর সেটা তো স্বীকার করছে, এটাই অনেক। এই যে বসে আছেন কেন, ঘুমোবেন না? না, আপনি ঘুমান। চুপ, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়েন দেখি। ওর রাগী চেহারা দেখে কিছু না বলে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কখন যে ঘুম আসলো বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে খুব অবাক হলাম, কারণ রাইসা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর কোলবালিশটা দেখছি নিচে পড়ে আছে। ওর ঠোঁটগুলো না খুবই সুন্দর। ইচ্ছা হচ্ছে একটি চুমু দিই, কিন্তু ভয় হচ্ছে ও যদি জেগে যায়। কিন্তু লোভ সামলাতে পারছি না। যা হবার হবে। আমি আমার মুখটা রাইসার মুখের সামনে নিয়ে আসলাম। যখনই ওর ঠোঁটে চুমু দিতে যাব, ঠাস করে আমাকে চড় মারলো। রাইসা যে এমন করবে আমি ভাবতেও পারিনি। সরি, আমি ঠিক বুঝতে পারিনি। না না, ঠিক আছে, সেটা আমার প্রাপ্য ছিল, তাই পেলাম। আমি রাগ দেখিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। রাইসা পিছন থেকে ডাকছিল। শুনি এই ফার্স্ট কোনো মেয়ে আমার গায়ে হাত তুললো, তাও নিজের বিয়ে করা বউ। খুবই কষ্ট হচ্ছে। না না, আমি কি ভাবছি এসব? ও তো আমাকে ভালোবাসে না, ওর তো বিএফ আছে। আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাইসা দাঁড়িয়ে আছে। সরি। আমি কিছু বলছি না। কি হলো, কিছু বলছেন না যে? কি বলবো? বললাম তো সরি, আমি তো ইচ্ছে করে মারিনি। কথা না বলে রেডি হয়ে নিচে চলে গেলাম। এভাবে আরো কয়েক মাস চলে গেল। রাইসা এখন আমার সাথে নর্মাল বিহেভ করে। ওর বিএফ এর সাথে তেমন কথা বলে না, আমার সাথে থাকতে চাই সব সময়। আমি তেমন কথা বলি না ওর সাথে। কালকে এক জায়গায় ভাবছি রাইসাকে ঘুরতে নিয়ে যাব। ও অনেকদিন ধরে বলছে যে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আমি নিয়ে যাই না। আমি উপরে গিয়ে দেখি রাইসার রুমে নেই। গেল কোথায়? তারপর ছাদে গিয়ে দেখি এক কোণে রাইসা দাঁড়িয়ে আছে। আমি গিয়ে কিছু বলার আগেই রাইসা বলে উঠল, ফিরে আমাকে খুঁজছো তাই না? ও হ্যাঁ, রাইসার আমি এখন একে অপরকে তুমি করে বলি। তোমাকে কেন খুঁজতে যাব? এই মিথ্যে কথা একদম বলবে না, বলে দিলাম। না মানে, হয়েছে মিস্টার, আমি বুঝি আমাকে খুঁজতেছো। খুঁজছিলাম। আসলে একটা কথা বলার ছিল। কি? না মানে বলছিলাম কি, তোমাকে কালকে ঘুরতে নিয়ে যাব। কি সত্য? আমি তো ওর এসব কাণ্ড দেখে হাবলার মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ রাইসা কি বুঝে ছেড়ে দিল। সরি, আসলে আমি খুশিতে জড়িয়ে ধরলাম, বুঝতে পারিনি। ঠিক আছে, এসো, নিচে সবাই ওয়েট করছে মনে হয় খাওয়ার জন্য। এরপর রাইসাকে নিয়ে সোজা ছাদ থেকে নিচে নেমে সবার সাথে রাতের খাবারটাকে সেরে নিলাম। রাতের খাবার খেয়ে আমি সোজা রুমে শুয়ে পড়লাম। কিছু সময় পর রাইসা রুমে ঢুকলো। আরমান, হুম। আমি চলে গেলে তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? কি হলো? রাইসা আজ হঠাৎ এ কথা বললো কেন?
দেখো, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তো আমাকে এই প্রশ্ন আর করো না। ঠিক আছে। আমি চুপ করে আছি। কি হলো, তুমি চুপ করে আছো কেন? কি বলবো আমি? কিছু বলতে হবে না, আমার দিকে তাকিয়ে থাকো। তোমার দিকে তাকিয়ে থাকবো কেন? তোমার দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমাবো। পারবো না। প্লিজ আরমান। ঠিক আছে। এরপর আমি রাইসার দিকে ফিরে তাকালাম। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। রাইসার চোখগুলো যেন আমাকে কিছু বলতে চাইছে। এভাবে আর কিছু সময় তাকিয়ে থাকার পর কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে কারো নরম হাতের ছোঁয়ায় ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি রাইসা গোসল করে আসলো। মনে হয় ওর চুল থেকে পানি পড়ছে। মনে হচ্ছে এখন ওকে জড়িয়ে ধরে একটু আদর করে দিই, কিন্তু না, এটা আমি করবো না। এরপর আমি উঠে গেলাম। উঠে আমিও গোসল সেরে নিলাম। এরপর রেডি হয়ে নাস্তা করে আম্মু আব্বু থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। রাইসা আমি দুজনই একই রিক্সায় বসে আছি। হঠাৎ রাইসার চুলগুলো বাতাসের কারণে আমার মুখে এসে লাগলো। খুব সুন্দর একটা মোমেন্ট, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। হঠাৎ রাইসা বলে উঠলো, ওই এদিকে আসো, এত দূরে কেন, পড়ে যাবে তো। না না, আমি ঠিক আছি। তোকে আসতে বলেছি এদিকে। আমি ওর রাগী চেহারা দেখে ওর কাছে চলে গেলাম, আর ওর শরীরের সাথে আমার শরীর স্পর্শ হচ্ছে। ততবার আমার কাছে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। এরপর আমরা একটা পার্কের সামনে রিক্সাটাকে থামিয়ে রিক্সাওয়ালাকে বিল দিয়ে দিলাম। ওই দেখো না, জায়গাটা কি সুন্দর, চলো ওইখানে গিয়ে বসি। এই বলে রাইসা আমার হাত ধরে টানতে টানতে ওই জায়গাটা নিয়ে গেল। আসলে সত্যি জায়গাটা অসাধারণ একটা জায়গা, যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে। আমি তার দিকে এভাবে তাকিয়ে তাকিয়ে দেখছি। হঠাৎ আমার চোখে যেটা দেখলাম, এটা কি করে হতে পারে? আমি তাকিয়ে দেখি যে রাইসার বয়ফ্রেন্ড রাকিব একটা মেয়েকে কিস করছে। আমি ছেলেটাকে কত ভালো জেনে রাইসাকে ওর হাতে তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু না, এই ছেলেটা তো ভালো না। আমাকে রাইসাকে এই ঘটনাটা দেখাতেই হবে। আমি তাকিয়ে দেখলাম রাইসা অন্যদিকে তাকিয়ে সৌন্দর্য দেখছে। রাইসা, কি একটা মজার জিনিস দেখবে? মজার জিনিস? কি মজার জিনিস? এইদিকে একটু দেখো তো। ওইদিকে কি? আরে দেখোই না একবার। রাইসা আমার কথায় ওইদিকে তাকিয়ে দেখে যে রাকিব একটা মেয়ের সাথে কিস করছে। ওর সাথে সাথে উঠে গেছে। আমিও উঠে গেলাম। রাইসা সোজা রাকিবের কাছে গিয়ে রাকিবের কলার ধরে ঠাস ঠাস করে চড় মারলো। শোনো রাইসা, এটা কিছু না, আমাদের মধ্যে কিছু হয় নাই। চুপ, তোর মতো বেইমানের সাথে আমার কথা বলতে ঘৃণা হচ্ছে, আর আমার সামনে কখনোই আসবি না। এখন তো আমি সুখ দিতে পারি নাই, তাই আরমান সুখ দিতে পেরেছে, ওর কাছে গিয়ে রয়েছ। তোর পাপি মুখে আমার বরের নাম উচ্চারণ করবি না বলে দিলাম। তুই তাহলে সব জেনে গেছস, তাহলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। শয়তান, আমার হাত ছেড়ে দে, আমার হাতে লাগছে। সোজা গিয়ে রাকিবের নাকে একটা মারলাম, তারপর একটা লাথি দিলাম, সাথে সাথে মাটিতে পড়ে গেল। ওয়েট, তোমরা এভাবে ওকে কেন মারছো? রাইসা তারপর সব কিছু খুলে বলল। কি জানোয়ার, তুই আমার সাথে শুধু মেয়েদের শরীর পছন্দ করস? মেয়েটা চড় মেরে চলে গেল। রাকিব তো বেচারা আধ মরা হয়ে গেছে, লাঠিটা একটু জোরেই লেগেছে মনে হয়। এরপর ওখান থেকে রাস্তায় চলে আসলাম। আরো কিছু সময় ঘোরার পর, এই যে গাড়িতে উঠো। গাড়িতে আমার পাশে এসে বসে পড়লো। রাইসা আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না। থাক, অনেক হয়েছে, আর না, আমি ওকে ডিভোর্স দিয়ে ফেলবো। ও তো আমার সাথে থাকতেই চায় না। যে থাকতে চায় না তাকে তো জোর করে ধরে রাখা যায় না, বরং ওকে ছেড়ে দেওয়াটাই বেটার হবে। এসব ভাবতে ভাবতে গাড়ি ড্রাইভ করছিলাম। আরমান, কিছু বলছো না যে? বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। সরি, আসলে আমি তোমাকে প্রথমে বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। না ঠিক আছে, বাদ দাও এসব। রাইসা ওর হাতটা আমার হাতের কাছে এগিয়ে আনলো, আমার হাতটা ওর হাতে রাখলো। আমি সরাতে চেয়েছি। প্লিজ আরমান। আমি আর কিছু বলিনি। রাইসা আমার হাত ধরে আছে। 20 মিনিট পর বাসার সামনে এসে পৌঁছালাম। গাড়িটা পার্ক করে দরজার সামনে গিয়ে কলিং বেলে চাপ দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিল। তাকিয়ে দেখি আম্মু। কি রে, তোরা চলে আসলি? আম্মু, অনেক তো ঘুরলাম। ঠিক আছে, তোরা চেঞ্জ হয়ে খেতে আয় তাড়াতাড়ি। রাইসার আমি উপরে চলে গেলাম। আমি ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিলাম।
চেঞ্জ হয়ে নিচে নেমে দেখি সবাই বসে আছে। কে রে আরমান, বৌমা কোথায়? আসছে। এই বলে আমি খাবার টেবিলে বসে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম রাইসা আসলো, এসে আমার পাশে বসে পড়লো। আমি কিছু বলছি না, খাওয়া শুরু করে দিলাম। হঠাৎ খাওয়ার মাঝে আম্মু বলে উঠলো, আরমান বাবা, জি আম্মু। বলছিলাম কি, আমরা আবার কয়দিন বাঁচবো? আমরা কি নাতি নাতনির মুখ দেখতে পারবো না? আমাদেরও তো ইচ্ছা করে ওদের সাথে খেলা করতে। এই কথাটা শোনা মাত্রই আমার গলা দিয়ে ভাত আটকে গেল। পানি, পানি, পানি। রাইস আমাকে পানি দিল। আমি পানি খেয়ে আল্লাহ আল্লাহ। তোর আবার কি হলো রে? তোমরা যেই কথাটা বলছো, আমার তো এমনিতে গলা দিয়ে ভাত আটকে গেল। চুপ শয়তান ছেলে, তুই ফাজলামি করছস। আমাদের কষ্টটা বুঝবি না, বুঝবি যেই দিন আমরা থাকবো না ওই দিন বুঝবি। আহা আম্মু, এমন হবে কেন বলছো? আচ্ছা, তোমার বউকে বলো। রাইসা মা, রাইসের দিকে তাকিয়ে দেখি ও লজ্জায় একদম লাল হয়ে গেছে। আমি তো লজ্জা মাখা মুখটা দেখে অবাক হলাম। ও তো এসব চায় না, তাহলে এমন ভাবে লজ্জা পাচ্ছে কেন? আম্মু, আমি জানি না। ওর কাণ্ড দেখে তো সবাই হাসছে, আমিও বেশ অবাক হলাম। খাওয়া দাওয়ার পরে রাইসা রুমে আগে চলে গেল। আমি রুমে ঢুকে দেখি রাইসা কার ছবি একটা হাতে নিয়ে দেখছে। এই যে, কার ছবি দেখছো? দেখি তো আমি। আমাকে দেখা মাত্র ও ছবিটা পিছনে ফিরে লুকিয়ে ফেললো। কই, কারো ছবি না তো। আমি আর কিছু বলছি না। রাইসা কার ছবি দেখছিল, আমাকে লুকিয়ে লুকিয়ে। মাথায় তো কিছুই ঢুকছে না। বিছানায় বসে আছি। আমার একটা কথা বলা ছিল, সে কি আম্মুর কথাটা বাস্তব করলে কি হয়? কোন কথা বলছো তুমি? আমি না বোঝার ভান করে বললাম। ই, ছোট বাচ্চা একটা, কিছু বোঝে না। কিছু বললে তুমি? কই না তো, তুমি কি সত্যিই বুঝছো না? রাইসা আমার থেকে ডিভোর্স চাইছে, তো এখন এরকম বিহেভ কেন করছে? বুঝিয়ে বললেই তো বুঝবো। আচ্ছা বলছি, আমার না তোমার? আমার না একটা ওই সমস্যা কি? আমার না, আমার না, এরকম করছো কেন? সোজা কথা হলে বলো, না হলে আমি ঘুমিয়ে পড়লাম। এই না না, বলছি তো আমি। বলো। আমার না একটা বেবি চাই, তোমার মতো কিউট। হোয়াট? আমি রাইসার কথা শুনে বেশ অবাক হলাম। আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। কি বলছে এসব? ওর মাথা ঠিক আছে তো? আমার থেকে ডিভোর্স চাই, তাহলে এরকম বিহেভ কেন করছে? রাইসা, তুমি ঠিক আছো তো? আমি তো একদম ঠিক আছি, তোমার আবার কি হলো? না মানে রাইসা, তুমি তো আমার কাছ থেকে এটা চাও না, ডিভোর্স চাও। তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। খামুকে এত নাটক না করাই ভালো। আমি উকিলের সাথে কথা বলে আসছি, আর কয়েকটা দিন মাত্র। আরমান, তুমি এসব কি বলছো? আমি তো এসব চাই না। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। আগে যা হয়েছে আমাকে মাফ করে দাও প্লিজ। দেখো রাইসা, তুমি অনেক দেরি করে ফেলেছো। আমার কিছু করার নেই, ডিভোর্সের জন্য রেডি হয়ে থাক। এই বলে আমি অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি রাইসা যে আমাকে ভালোবাসে শুনে আমার খুবই ভালো লাগছে। অবশেষে রাইসাকে নিজের করে পেলাম। কিন্তু রাইসাকে সারপ্রাইজ দিতে হলে তোকে একটু কষ্ট দিতেই হবে, না হলে বুঝবে না যে কাউকে অবহেলা করলে তার কাছে কতটা কষ্ট হয়। পাগলিটা কান্না করছে, আমি ভালোভাবে শুনতে পাচ্ছি। খুবই খারাপ লাগছে, কিন্তু কি করার, আমাকে যে ওকে সারা জীবনের জন্য পেতে হলে এই কাজটা করতেই হবে। মনে মনে এইসব বলে ঘুমিয়ে পড়লাম। সকালে মনে হলো কে যেন আমার মুখে হাত তুললো, তাই ঘুমটা ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি তো অনেক ভয় পেয়েছি। এক রাতের মধ্যে এটা কি করে হতে পারে? আরে আপনারা কিছু বুঝছেন না তো? রাইসার দিকে তাকিয়ে ভয় পেয়েছি, কারণ ওর চোখগুলো একদম লাল মনে হলো, রক্ত ধারণ করেছে। রাইসা, তোমার এই অবস্থা কেন? এটা আমার শাস্তি, তাই পাচ্ছি তো। ওর চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে ওর। আমার বুকটা ফেটে যাচ্ছে। যাকে এতটা ভালোবাসি তার এই কষ্টটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই আমার হাতে। আমি উঠে ওয়াশরুমে ঢুকলাম। রাইসাকে সান্ত্বনা দেব, এমনটা করতে পারছি না। ওয়াশরুমে ঢুকে অনেক কান্না করে মনটা হালকা করে দিলাম। এভাবে ভেঙে পড়লে চলবে না। রাইসাকে আমার পেতে হলে এটাই করতেই হবে, যে করেই হোক। এভাবে আরো কিছুদিন কেটে গেল।
আজ আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিচে খাবার খেতে বসে পড়লাম। রাইসাও আছে। এই কয়দিন রাইসা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেনি, বরং আমি ওকে ইগনোর করে আসছি। খাওয়া দাওয়া করে আমি রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। কোথাও বের হচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্য বিশেষ ধরনের উপহার আনতে যাচ্ছি। সেটা পেলে তুমি অনেক খুশি হবে, যেটা তুমি চাইছিলে আমার থেকে। আমি আবার কি চাইবো, একটু খুলে বলো না। আজকে আমাদের বরাবর 6 মাস পূরণ হয়ে গেছে, তাই আমাদের কথা অনুযায়ী ডিভোর্স পেপার আনতে যাচ্ছি। প্লিজ আরমান, এমন করো না। আগে যা হয়েছে বাদ দাও। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি মরে যাবো আরমান। আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ছাড়ো তো, যত সব। রাইসাকে এক ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে পড়লাম। রাইসা পিছন থেকে ডাকছিল, আমি শুনিনি। আমারও যে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি এখন অসহায়ের মতো গাড়ি নিয়ে সোজা উকিলের কাছে চলে আসলাম। মিস্টার আরমান, মিসেস কোথায়? আসলে উনি আসতে পারবেন না, ডিভোর্স পেপারটা নিয়ে আসার জন্য বলেছেন। আপনারা কি দুজনে শিওর ডিভোর্স চাইছেন? একটু ভেবে দেখুন, এটা তো আর ছেলে খেলা না, বিয়ে বলে কথা। দেখেন, যা ভাবার তা আমার ভাবা হয়ে গেছে। ডিভোর্স পেপারটা দেন। ওকে, এই নিন, এখানে একটা সাইন করে দিন। আমি আর কিছু না বলে সাইন করে দিলাম। এরপর ওখান থেকে বের হয়ে একটু মার্কেটে গেলাম। পাগলিটার জন্য একটা শাড়ি কিনলাম, আর অনেক ফুল দিলাম, আর ওর প্রিয় খাবার কুলফি নিলাম। ওকে আজকে অবাক করে দেব। সবকিছু নিয়ে গাড়ি ড্রাইভ করছি। কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। ভেতরে ঢুকে, রাইসা, রাইসা, ও রাইসা, রাইসা। কি ব্যাপার? রাইসা তো একবার ডাকলেই সাড়া দেয়, আজকে এতবার ডাকার পরও কোনো কথা নেই। মাথায় তো কিছুই ঢুকছে না। আমি রুমে গিয়ে দেখি যে পাগলিটা উল্টো দিক হয়ে শুয়ে আছে। দেখো ওর কাণ্ড, আমি এত আয়োজন করলাম আর ও এখনো ঘুমোচ্ছে। আমি ওর গায়ে হাত দিয়ে, রাইসা, এই রাইসা, ওঠো না, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসলাম। রাইসা, কি হয়েছে? এত ঘুম আজকে, উঠছো না কেন? আমি ওকে আমার দিকে ঘুরিয়ে, না, এটা হতে পারে না, এই বলে রাইসার নাম ধরে এক চিৎকার করলাম, রাইসা। রাইসা চোখ খোলো, প্লিজ রাইসা, তোমাকে আমি আর কষ্ট দেব না, খুব ভালোবাসবো তোমাকে। তুমি বলেছো না আমাদের বেবি হবে। কি হলো রাইসা, চোখ খোলো। আমার চিৎকারের আওয়াজ শুনে আব্বু আম্মু এসে দেখে যে রাইসাকে আমি জড়িয়ে ধরে কান্না করছি। আম্মু তো দেখা মাত্র কান্না করে দিল। আমার মেয়েটার এই অবস্থা কেন আরমান? আসলে আম্মু, আমার কান্নার কারণে মুখ দিয়ে কিচ্ছু বের হচ্ছে না। এরপর আব্বু আম্মু যা যা হয়েছে সবকিছু বললাম। ঠাস করে আম্মু আমাকে একটা চড় মারলো। ছি ছি ছি, তুই আমার ছেলে হয়ে এটা কি করে করতে পারলি? আমি নিচের দিকে তাকিয়ে কান্না করছিলাম। আহা, এভাবে ঝগড়া করলে তো হবে না। বৌমাকে তো এখন এমার্জেন্সি নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়ে যাবে। আরমান, তুই ওকে কোলে তুলে নিয়ে আয়, আমি গাড়ি বের করছি। এরপর আমি রাইসাকে কোলে তুলে নিলাম, নিজে গিয়ে গাড়িতে বসালাম। পিছনে আম্মু আছে, রাইসাকে ধরে রেখেছে। আমি সামনে বসে আছি, আব্বু গাড়ি ড্রাইভ করছে। আমার কারণে এসব হয়েছে। আর যদি রাইসার কিছু হয়ে যায়, কি নিয়ে বাঁচবো আমি? নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। নোনা পানি চোখ থেকে সরছে না। এত কান্না আমি কোনোদিনও কাঁদিনি। আজ রাইসার জন্য খুবই কষ্ট হচ্ছে। এটা কি হয়ে গেল? কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছে গেলাম। আমি আবার রাইসাকে কোলে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে, ডাক্তার, ডাক্তার। আমার আওয়াজের কারণে ডাক্তার কাছে এসে, কি হয়েছে? ডাক্তার, ও বিষ খেয়েছে ডাক্তার, প্লিজ ওকে বাঁচান। ও মাই গড, এই যে এক্ষুনি ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, আমি আসছি। আরে আপনারা কোথায় যাচ্ছেন? প্লিজ বাইরে ওয়েট করেন। এই বলে ডাক্তার অপারেশন থিয়েটারে ঢুকে গেল। আমি নিচে বসে পড়লাম। মনে হচ্ছে আমার বিশেষ কিছু হারিয়ে যাচ্ছে। আমার এত কষ্ট আর কখনো হয়নি। আব্বু আম্মু তো সান্ত্বনা দিচ্ছে, আমার চোখের পানি বন্ধ হয়নি। অনেক সময় গেল, কিন্তু ডাক্তার অপারেশন রুম থেকে বের হচ্ছে না কেন? আল্লাহ, আমার রাইসে যাতে কোনো কিছু না হয়, আপনার ওপর ভরসা করে আছি। কিছুক্ষণ পর দেখলাম যে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে
ডাক্তার, রাইসা কেমন আছে ডাক্তার? ডাক্তার মুখটা ভার হয়ে আছে, কিছু বলছে না কেন? ডাক্তার প্লিজ বলেন না, আমার রাইসা কেমন আছে? দেখুন, এত অস্থির হবেন না। আপনারা সময় মতো নিয়ে আসার জন্য বেঁচে গেল, একটুর জন্য। সাধারণত এই ধরনের রুগী খুবই কম বাঁচে, সেই দিক থেকে আপনারা খুবই লাকি। আমি সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আচ্ছা, আমরা কি আমাদের মেয়ের সাথে দেখা করতে পারবো এখন? পারবেন, তবে এক একজন করে। দেখো, কেবিনে বেশি কথা বলবে না। হঠাৎ একটা নার্স এসে, এখানে আরমান কে? আমি আরমান। পেশেন্ট আরমান বলে ডাকতেছে, ওর সাথে দেখা করতে চাইছে। যা বাবা, তোকে মেয়েটা দেখতে চাইছে। এরপর আমি ভিতরে ঢুকে দেখি যে রাইসা চোখ বন্ধ করে শুয়ে আছে। ওকে দেখে আমি কান্না করে দিলাম। কি থেকে কি হয়ে গেল, একদিনের মধ্যে এতটাই শুকিয়ে গেছে। আমার দেখতেও কষ্ট হচ্ছে। আমি ওর পাশে বসে আছি। রাইসা, আমি রাইসার মাথায় হাত দেওয়া মাত্র রাইসা চোখ খুলে তাকিয়ে দেখে যে আমি ওর পাশে বসে আছি। ও আমাকে দেখা মাত্র কান্না করে দিল। আরে পাগলি, কান্না করছো কেন? আমি তো তোমার কাছে আছি। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো আরমান? না রে, আমি আমার পাগলিটাকে ছেড়ে কোথাও যাব না। আব্বু আম্মু কই? ওয়েট, আমি ওদের ডাকছি, ওরা বাইরে আছে। এরপর আমি রাইসার হাত ছেড়ে দরজার সামনে গিয়ে, আব্বু, আম্মু, তোমরা ভিতরে এসো, রাইসা তোমাদের খুঁজছে। আব্বু আম্মু ভিতরে আসলো। রাইসা তাকিয়ে দেখলো আব্বু আম্মু তার সামনে দাঁড়িয়ে আছে। করে মা, আমরা তোর কেউ না, আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে খুব ইচ্ছা, তাই না? আসলে আম্মু, আমি ঠিক বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। দেখো পাগলি মেয়ের কাণ্ড। মায়ের যত রাগ অভিমান থাকুক, সন্তানের হাসি মুখটা দেখলে সব চলে যায়। এবার দেখি একটা হাসি দাও। আব্বু কেবিন থেকে বের হয়ে ডাক্তারের কাছে গেল। আরমান, আমিও তোর আব্বুর সাথে যাই, তোরা কথা বল। কেবিনে শুধু নার্স আছে। আমাদের ব্যাপারটা বুঝতে পেরে নার্সে চলে গেল একটা হাসি দিয়ে। আমি বসে পড়লাম রাইসার পাশে। আরমান, আমি কিন্তু তোমার উপর খুব রাগ করে আছি। এ মা, কেন গো, আবার কি হলো? তুমি আমাকে এখনো আদর করো নাই কেন? ওইলে বাবাইলে, এই জন্য বুঝি গাল ফুলিয়ে আছো? আমি রাইসাকে একটু ধরে শোয়া থেকে উঠালাম। এরপর আমি রাইসার হাতটা ধরলাম। এরপর আমার মুখটা রাইসার কপালের কাছে নিয়ে গিয়ে একটা চুমু দিলাম। খুবই ভালো লাগছে। রাইসা আমার গালে একটা চুমু দিল। এটা কি হলো রে? কি হবে, একটু আদর করে দিলাম। তাই, তাহলে এখানে একটা দাও। আমি ঠোঁটটা দেখিয়ে বললাম। দূর, এখন না। তাহলে কখন দিবা শুনি? আমার কাছে আসো। আমি কাছে গিয়ে, শোনো, আমরা বাসায় গেলে আব্বু আম্মুর স্বপ্নটা পূরণ করব। আমি ভাবছি অবশেষে তাকে পেলাম, খুব আনন্দ লাগছে। ওই, আমার সাথে শুয়ে পড়ো, আমি তোমার বুকে ঘুমাবো। আমি রাইসার পাশে শুয়ে পড়লাম। রাইসা আমার বুকে মাথা রাখলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কখন যে ঘুম লেগে গেছে বুঝতেই পারিনি। আমি রাইসাকে আমার থেকে সরিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ আব্বু আম্মু কেবিনে ঢুকলো। আব্বু, কি কথা হয়েছে? ডাক্তার কি বলেছে? সমস্যা নেই, আমি তো আছি ওর পাশে সব সময়। তোমরা কোনো চিন্তা করো না, সাবধানে যেও আম্মু। এরপর আব্বু আম্মু চলে গেল। রাইসা ঘুমিয়ে আছে। আমি রাইসার পাশে বসে আছি। রাতে রাইসা বলছে ওর সাথে শোয়ার জন্য, কিন্তু হাসপাতালে শুতে কেমন যেন লাগছে। ওর জেদের কাছে আমি হেরে গেলাম। অবশেষে তার পাশে শুয়ে পড়তে হলো। রাইসা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমনভাবে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে যে আমি কোথাও যেন হারিয়ে যাব। আমি এসব ভাবছিলাম। হঠাৎ রাইসার দিকে খেয়াল করে দেখি রাইসা ঘুমিয়ে গেছে। আমিও কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। সকালে মুখে গরম নিঃশ্বাস পড়ছে। আমি তাড়াতাড়ি করে চোখ মেলে দেখি যে রাইসা আমার দিকে ঝুলে তাকিয়ে আছে। হঠাৎ আমার চোখ খোলা দেখে ও চমকে উঠল। লুকিয়ে লুকিয়ে কি করছিলে ম্যাডাম? দূর, কিচ্ছু হবে না। আরো কিছু সময় পর আমরা সবকিছু গুছিয়ে নিয়ে বের হয়ে পড়লাম হাসপাতাল থেকে। রাইসার হাঁটতে কষ্ট হচ্ছে, গাড়িতে বসে পড়লো। আমি গাড়ি ড্রাইভ করছি। 10 মিনিট পর বাসার সামনে এসে পৌঁছালাম। বাসার সামনে এসে দেখি আব্বু আম্মু দাঁড়িয়ে আছে।
হয়তো আমাদের জন্য অপেক্ষা করছিল। রাইসা, এদিকে এসো। হুম। ও আসলো আমার কাছে। আমি ওকে কোলে তুলে নিলাম। আরে আরে কি করছো? দেখছো না আব্বু আম্মু তাকিয়ে আছে। আব্বু আম্মু বলেছে তোমাকে কোলে করে ভিতরে নিয়ে আসতে। দূর, আমার যে খুব লজ্জা করছে। এই বলে মুখ লুকালো আমার বুকে। আমি আর কোনো কিছু না বলে রাইসাকে কোলে নিয়ে বাসার ভেতরে ঢুকে গেলাম। আচ্ছা যা, বৌমাকে নিয়ে রুমে নিয়ে যা, আমরা আসতেছি। এরপর আমি রাইসাকে নিয়ে রুমে ঢুকলাম। রুমটা দেখছি গুছানো আছে, মনে হয় আম্মু গুছিয়ে রেখেছে। যাক, ভালো হলো। আমি রাইসাকে বিছানায় শুয়ে দিলাম। যখন আমি আসতে যাব, রাইসা আমার গলা ধরে এক টান মারলো। তারপর রাইসা এমন ভাবে ধরেছে যে ছাড়াতেও পারছি না, তাই আমি ওর সাথে যোগ দিলাম। হঠাৎ আমি তাড়াতাড়ি করে রাইসা থেকে সরে গেলাম। দরজা খোলা আছে, মনে হয় আম্মু আসছে। আল্লাহ, আর একটু হলেই তো মান সম্মান সব শেষ হয়ে যেত। রাইসার দিকে তাকিয়ে আছি, হঠাৎ আম্মু ঢুকে পড়লো ভিতরে, সাথে আব্বুও আছে। আমার অবস্থা বুঝতে পেরে রাইসা মুচকি মুচকি হাসছে। আমি তো রাগে শেষ। ওয়েট, শয়তানি, আগে মা বাবা রুম থেকে যা, তখন দেখবি তোর কি অবস্থা করি। মনে মনে বললাম কথাগুলো। কি রে আরমান, এভাবে দাঁড়িয়ে কেন? বৌমার কি অবস্থা এখন? আম্মু, ও এখন একটু সুস্থ আছে। আচ্ছা, কোনো সমস্যা হলে তোর আব্বু আর আমাকে ডাকবি, কেমন? আম্মু, কোনো সমস্যা হবে না, আমি তোর পাশে আছি। বৌমা, তোমার কোনো কিছু দরকার হলে আরমান আছে, ওকে বলিও, কেমন? ঠিক আছে আম্মু। এরপর আম্মু আব্বু চলে গেল। আমি রুমে দরজা বন্ধ করে দিলাম। রুমের দরজা বন্ধ করে রাইসার দিকে তাকিয়ে আছি, রাগী ভাবে ও ভয়ে ভয়ে। এই, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কিছু না বলে রাইসার দিকে এগোতে লাগলাম। এগোতে এগোতে আমি রাইসার মুখের কাছে আমার মুখটা আনলাম। এত কাছে আনলাম যে শুধু রাইসার নিঃশ্বাসটা একদম ভালোভাবে বুঝতে পারছি। ওর ঠোঁটগুলো কাঁপছে। আমি যখনই ওর ঠোঁটে চুমু দিতে যাব, রাইসা যে এটা করবে আমি কখনো ভাবতে পারিনি। আরমান, সরি সরি, আমি ইচ্ছা করে তোমাকে চড় মারতে চাইনি। হয়েছে, যা বোঝার আমি বুঝে গেছি। তুমি এখনো আমাকে ভালোবাসতে পারোনি। আরমান, কি বলছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসলে এরকম ব্যবহার কখনো করতে না। আসলে আমি থামিয়ে দিয়ে বললাম, থাক, আর কিছু বলতে হবে না। যতদিন তুমি আমাকে পুরোপুরি মেনে নিতে পারবে না, ততদিন না হয় আমি তোমাকে টাচও পর্যন্ত করব না। এই বলে রাগ দেখিয়ে চলে আসলাম। রুম থেকে বের হয়ে ভাবছি আমি কত কিছুই না ভেবে ফেললাম। সব ভাবনা এভাবে যে শেষ হয়ে যাবে আমি কখনো বুঝতে পারিনি। আমার খুবই খারাপ লাগছে নিজের কাছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। সারাদিন রাইসার সামনে গেলে ওকে সব সময় ইগনোর করে আসছি। ওপরের দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে আমি যদি আকাশের তারা হয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। এসব ভাবছিলাম, হঠাৎ কে যেন কাঁধে হাত দিল। কে? একটু অন্যমনস্ক হয়ে পিছন ফিরে তাকিয়ে দেখেছে রাইসা। তুমি? কি ব্যাপার, এই অসুস্থ শরীর নিয়ে ছাদে কেন আসলে? আমার কথা ছাড়ো, আমি একদম ঠিক আছি। তোমাকে ছাড়া আমার শূন্য শূন্য লাগছিল। মজা করছো আমার সাথে? আমাকে ছাড়া তোমার এমন কেন লাগছে? তুমি তো আমাকে কখনোই ভালোবাসতে পারোনি। রাইসা কান্না করে দিয়ে বলল, বিশ্বাস করো আরমান, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। তোমাকে ছেড়ে আমি মরে যাব। তুমি নাটক করতে ভালোই জানো দেখছি। এরকমটা সবাই মুখে বলে, কখনো সত্যিকারে হয় না। ও, তার মানে তুমি আমার কথা বিশ্বাস করছো না? ঠিক আছে, তাহলে আমি মরে গিয়ে হলেও আমার ভালোবাসার প্রমাণ দেব। আমি ওর পাশে দাঁড়িয়ে আছি। রাইসা এক পা করে সামনের দিকে পা বাড়িয়েছে। আমার তো কিরকম লাগছে। এ মা, রাইসা তো একদম ছাদের কোণায় চলে গেল। ও কি সত্যি সত্যি মরবে নাকি? যখনই ও ছাদ থেকে লাফ দিতে যাবে আমি ধরে ফেললাম ওকে। কেন বাঁচালে তুমি আমাকে? তুমি যখন আমাকে ভালোবাসো না, আমি বেঁচে থেকে কি করব? আমার লাভটা কি বলো? নিজেকে কি মনে করো তুমি? তুমি মরে গেলে আমি কি করে থাকবো? কাকে নিয়ে থাকবো? রাইসা এসে সোজা আমাকে জড়িয়ে ধরলো। আরমান, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। আমাকে ছেড়ে যেও না আরমান। পাগলি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, বুঝছো?
তুমি শুধু আমার কাছেই থাকবে। এই বলে রাইসাকে বুকে টেনে নিলাম। রাইসা ছাদে আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ, আরমান, আমার না খুব ভয় করছে। কিসের ভয় পাগলি? আমি আছি তো, কোনো ভয় নেই। বলছি কি না মানে, রাইসা, আবার শুরু করছো তুমি? দূর, শোনো না, আম্মু অপুর কথাটা পূরণ করবে না? এই বলে রাইসা আমার বুকে মুখ লোকালো। ওরে বাবালে, আমার বউটা লজ্জা পেয়েছে, দেখি মুখটা। রাইসার মুখটা আমার দিকে ফিরিয়ে ওর কপালে ভালোবাসার পরশ রেখে দিলাম। অনেক রাত হলো, চলো, ঘুমোবে না? না, আমাকে তুমি কোলে করে নিয়ে চলো। এরপর রাইসাকে কোলে তুলে নিলাম। ও আমার গলা জড়িয়ে ধরে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি রুমে গিয়ে রাইসাকে বিছানায় শুইয়ে দিলাম। ওই, তুমি দাঁড়িয়ে আছো কেন? কি করব আমি? এই মা, তুমি জানো না কি করবে? না বললে কি করে জানবো? যা, শয়তান, আমার লজ্জা করছে, আমি আর বলতে পারবো না। ওলে বাবালে, আমার কি লজ্জাবতী বউ। এই বলে রাইসার উপর ঝাঁপিয়ে পড়লাম। কে শোনে কার কথা? ওই শয়তান, লাইটটা তো অন্তত বন্ধ করো, সবাই দেখছে তো। বন্ধুরা অনেক কিছু দেখে ফেলেছেন, আর দেখানো যাবে না। লাইট অফ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা আমাদের কাজ করি, এরপর কি হতে পারে? ইতিহাস আর কি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এরপর চোখ খুলে দেখি যে রাইস আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট চেপে ধরে আছে। আমি ওকে আমার থেকে সরিয়ে নিলাম। এটা কি হলো? এভাবে কেউ করে? আর একটু হলে তো আমি শেষ হয়ে যেতাম। তাই আরেকটা দিই? না না, একদম না। কাল রাতে যা দিয়েছো তা ভোলার মতো না। দূর, তোমার লজ্জা শরম কিচ্ছু নেই নাকি? এই বলে রাইসার রুম থেকে দৌড় দিয়ে বের হয়ে গেল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করলাম। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে গিয়ে দেখি রাইসা আম্মুর সাথে নাস্তা তৈরি করছে। আমি তো ওকে দেখে হাঁ করে তাকিয়ে আছি। কালো একটা শাড়ি, সাথে চুড়ি, মনে হচ্ছে যে কোনো আসমান থেকে আসে পড়ি। আমি ওকে দেখে ওর মাঝে হারিয়ে গেলাম। আরমান, আরমান, এই আরমান। আম্মু আমাকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, না মানে আম্মু। আমি অপ্রস্তুত হয়ে বললাম, কি ব্যাপার, তোর কি হয়েছে? তোকে আমি কখন থেকে ডাকছি? না মানে আম্মু কিছু না। কি যেন বলছিলে? রাইসা আমার অবস্থা দেখে হেসে দিল। ঠিক আছে ম্যাডাম, হাসেন হাসেন। আজকে শুধু উপরে চলেন, বুঝবেন হাসানো কাকে বলে। আমি বললাম মনে মনে কথাটা। এরপর আমি খাওয়ার টেবিলে বসে গেলাম, খাওয়া শুরু করলাম। রাইসা মা, তুমি বসো না। না আম্মু, আমি পরে খাবো। খাওয়া দাওয়া করে আমি উপরে চলে গেলাম। উপরে গিয়ে বসে আছি, রাইসার জন্য অপেক্ষা করছি। 5 মিনিট হয়ে গেল, রাইসা আসছে না কেন? তোর ভালো লাগে না। যখন আমি উঠতে যাব বিছানা থেকে, তখনই দেখলাম যে রাইসার রুমে ঢুকলো। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো যে? তোমার জন্য ওয়েট করছিলাম। ও মা, তাই বাবু? এই বলে রাইসার হাত ধরে এক টান দিলাম। রাইসা আমার বুকে এসে পড়লো। রাইসা আমার দিকে তাকিয়ে আছে, আমি রাইসার দিকে। রাইসার চোখগুলো বারবার আমাকে আকৃষ্ট করছে। মনে হচ্ছে যে ওর চোখে কতই না মায়া। আমি ওর এতটাই কাছে যে ওর নিঃশ্বাস প্রশ্বাস ভালোভাবে শুনতে পাচ্ছি। আমার মুখটা রাইসার মুখের দিকে একটু এগিয়ে নিলাম। এরপর রাইসার মাথা ধরে যখনই রাইসাকে চুমু দিতে যাব, তখনই কে যেন দরজায় নক করলো। মাথা গরম হয়ে গেল, কাজের সময় কি আবার ডিস্টার্ব করলো। আমি রাগের সাথে দরজার সামনে গিয়ে দরজা খুলে দেখি, যে আল্লাহ, এখানে কি করে আসলো? ফারিয়া, তুই এখানে? ফারিয়া সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া, তোকে আমি কত মিস করছিলাম, তুমি জানো? আহারে পাগলি, কান্না করছিস কেন? তুই তো শুকায় গেছিস, খাওয়া দাওয়া করিস না নাকি? দূর ভাইয়া, দেখছো না আমি কত মোটা হয়ে গেছি? তা তো দেখতেই পাচ্ছি, কচুর মতো মোটা তুই। আমি হঠাৎ দেখি রাইসা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ও হয়তো কিছু বুঝতে পারছে না। আমি ফারিয়াকে কাছে নিয়ে গিয়ে, ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি ভালো। আচ্ছা, অনেক দূর থেকে আসছো, একটু রুমে গিয়ে রেস্ট নাও, কেমন? ওকে ভাবি, ভাইয়া শুভ কামনা। এই বলে ফারিয়া একটা হাসি দিয়ে চলে গেল। ফারিয়া এমন ভাবে কেন বলছো, কিছু তো বুঝছি না। রাইসা ফারিয়া শুভকামনা কেন বলছে, তুমি কি কিছু বুঝতে পারছো? বোকারাম একটা, তোমার গালে লিপ লেগে আছে আমার, তাই। আমি রাইসার কথা শুনে ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। ওকে তো আমি কিস এখনো করিনি, লিপ কোথা থেকে আসলো? আচ্ছা,
লিপ কোথা থেকে আসলো সেটা তো জানি না, তবে এখন জানবো। এই বলে রাইসাকে এক ধাক্কা মারলাম। রাইসা বিছানায় গিয়ে পড়লো। এরপর আর কি হতে পারে, দিনে আবার বাসরটা সেরে ফেললাম আর কি। কিছুদিন পর আমি নিচে বসে আছি, টেলিভিশনে তামিল মুভি দেখছি। হঠাৎ খেয়াল করে দেখলাম রাইসা আর ফারিয়া শাড়ি পরে নিচে নামছে। ওদের দুজনকে খুবই সুন্দর লাগছে। কি এত জোরে টাকার কি আছে? তুমি যেভাবে ভাবের দিকে তাকিয়েছিলে আর কি বলবো। আমি একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছি। ওই তোমার কি হলো? নিচের দিকে কি? না মানে, চুপ, বোকা একটা। কি বললে তুমি? আহা ভাইয়া, ভাবি চুপ করো। তোমরা কি এখন ঝগড়া করবে নাকি? ঝগড়া না, এই যে আমি ফারিয়া বের হচ্ছি। কোথায় যাবা? একটু মার্কেটে যেতে হবে। ঠিক আছে, যাও, তবে গাড়ি নিয়ে যাও। ড্রাইভারকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে। এই বলে রাইসা আর ফারিয়া বের হয়ে গেল। আমি আবার সোফায় বসে বসে মুভিতে মনোযোগ দিলাম। এভাবে আরো 20 মিনিট কেটে গেল। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। দেখলাম আননোন নাম্বার। হে মা, আননোন নাম্বার, এটা কি হতে পারে? ভাবার বিষয়। এত কিছু না ভেবে রিসিভ করার পর যেটা শুনলাম, আমার হাত থেকে মোবাইল পড়ে গেল। না, এটা হতে পারে না। এই বলে আমি গাড়ি নিয়ে মার্কেটের সামনে চলে গেলাম। মার্কেটের সামনে গিয়ে দেখি যে ফারিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি ফারিয়ার কাছে গিয়ে, বোন, তোর ভাবি কোথায়? ভাইয়া, কালো মুখোশ পরা কতগুলো লোক এসে ভাবিকে নিয়ে গেল। আমি তো অবাক। রাইসাকে নিয়ে গেল? আমার মাথা কিছু কাজ করছে না। বোন, এগুলো কি তুই দেখেছিস? না ভাইয়া, সবার মুখে মাস্ক লাগানো ছিল, তাই কাউকে দেখি নাই। ভাইয়া, ভাবির কিছু হবে না তো? না না, তোর ভাবির কিছু হতে দেবো না আমি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে ফোন এসেছে। সাথে সাথে আমি রিসিভ করে, হ্যালো। হ্যালো মিস্টার আরমান, কে বলছেন আপনি? আমি তোমার খুব কাছের মানুষ। তুমি নিশ্চয় চিন্তা করছো তোমার বউয়ের জন্য। চিন্তা করো না, তোমার বউ আমার কাছে আছে, খুব হেফাজতে আছে। কে তুই? রাইসাকে কেন নিয়ে গেলি? আহা, এত গরম হলে হবে? একটু শান্তভাবে কথা বলো না ডার্লিং। কে তুই আমি জানি না, কিন্তু তুই আমার রাইসাকে কেন নিয়ে গেলি? কি চাস তুই? আহা, বেশি কিছু চাই না, শুধু তোমাকে চাই। ভালোই ভালোই বলছি, তুই আমার বউকে ছেড়ে দে, না হলে তোর পরিণাম কিন্তু খুবই খারাপ হবে বলে দিলাম। রাখো তো তোমার ডায়ালগ বাজি, সোজা কথা বোঝো না। তুমি আমার হয়ে যাও, আই মিন আমাকে বিয়ে করে ফেলো, তাহলে আমি তোমার বউকে ছেড়ে দেব। তোর এই আশা কখনোই পূরণ হবে না, মনে রাখিস। রাখতো, তোর হাতে মাত্র 6 ঘন্টা সময় আছে। এই 6 ঘন্টার ভিতরে যদি আমাকে এসে বিয়ে না করো, তাহলে তোমার বউকে উপরে পাঠিয়ে দেব। আমি তো খুব বড় বিপদে পড়ে গেলাম। এখন যদি আমি না যাই, রাইসাকে কিছু করে দেয় যদি, আমি তোকে ছাড়া বাঁচবো না। বরং রাইসাকে বাঁচাতে হলে আমি রাজি হয়ে যাই। এই যে হ্যালো, এত কি ভাবছো? তাড়াতাড়ি বলো, যত ভাবে তত সময় নষ্ট হবে। ঠিক আছে, আমি রাজি আপনাকে বিয়ে করতে। কোথায় আসতে হবে বলেন। কি? ওহ সোনা, তুমি এত তাড়াতাড়ি রাজি হবে আমি ভাবতেও পারি নাই। আমার যে কি পরিমাণ আনন্দ হচ্ছে বলে বোঝানো যাবে না। যাই হোক, এই ঠিকানায় চলে আসবা। আর খবরদার, আসার সময় যদি কোনো পুলিশ বা কাউকে নিয়ে আসো, তাহলে এর পরিণাম ভালো হবে না। কাউকে আমি আনবো না, নিশ্চিত থাকতে পারেন। এই বলে ফোনটা কেটে দিলাম। ভাইয়া, এসব কি হচ্ছে? বোন, তুই আমাকে একটা সাহায্য করতে পারবি? ভাইয়া, তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। কি করতে হবে বলো? এরপর কি কি করতে হবে ফারিয়াকে বুঝিয়ে দিলাম। ফারিয়াকে বুঝিয়ে আমি গাড়ি নিয়ে চললাম অচেনা মহিলাটার কাছে। ড্রাইভ করতে করতে ভাবছি কে হতে পারে, এটা আমার মাথায় তো কিছুতেই ঢুকছে না। ঠিকানা অনুযায়ী গিয়ে দেখি পুরনো একটা বাড়ি মনে হচ্ছে, কিন্তু এখানে কেন আমাকে আসতে বললো? যাই, ভিতরে হয়তো আমার রাইসা আছে। এই বলে গাড়ি থেকে নেমে দৌড় দিয়ে যখনই যাব, পিছন থেকে কে যেন আমার মাথায় একটা বাড়ি দিল। এরপর আমার আর কিছু মনে নেই। যখনই সেন্স ফিরলো, তাকিয়ে দেখি আমার চোখ কপালে উঠে গেছে। এটা কি করে হতে পারে? আমার সামনে এটা দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে। আমি এটা কখনোই ভাবতে পারিনি যে নীলা আমার সামনে বসে আছে। আমি মাথায় হাত দিয়ে বললাম,
নীলা তুমি? এরপর কি কি করতে হবে ফারিয়াকে বুঝিয়ে দিলাম। ফারিয়াকে বুঝিয়ে আমি গাড়ি নিয়ে চললাম অচেনা মহিলাটার কাছে। ড্রাইভ করতে করতে ভাবছি কে হতে পারে, এটা আমার মাথায় তো কিছুতেই ঢুকছে না। ঠিকানা অনুযায়ী গিয়ে দেখি পুরনো একটা বাড়ি মনে হচ্ছে, কিন্তু এখানে কেন আমাকে আসতে বলল? যাই, ভিতরে হয়তো আমার রাইসা আছে। এই বলে গাড়ি থেকে নেমে দৌড় দিয়ে যখনই যাব, পিছন থেকে কে যেন আমার মাথায় একটা বাড়ি দিল। এরপর আমার আর কিছু মনে নেই। যখনই সেন্স ফিরল তাকিয়ে দেখি আমার চোখ কপালে উঠে গেছে। এটা কি করে হতে পারে? আমার সামনে এটা দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে। আমি এটা কখনোই ভাবতে পারিনি যে নীলা আমার সামনে বসে আছে। আমি মাথায় হাত দিয়ে বললাম, নীলা তুমি? আমি সেই ছোটবেলা থেকেই তোমাকে কত ভালোবাসি, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখছি, আর তুমি আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছো। দেখো নীলা, আমার কোনো দোষ নেই। আসলে আম্মুর কথা আমি ফেলতে পারিনি, তাই। আমি সব কিছু জানি, এই জন্য তো আমি তোমাকে নিয়ে এখন বিয়ে করতে চাই। অসম্ভব, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? পারবে না তুমি? কেন পারবে না তুমি? আমার মধ্যে কি নেই যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? তোমার মধ্যে কি নেই সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি একজন বিবাহিত, আমার বিয়ে হয়ে গেছে। তার থেকে গুরুত্বপূর্ণ কথাটা হলো আমি এখন রাইসাকে অনেক ভালোবাসি, তাই তাকে ছাড়া আর কাউকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তোমার এত ডায়লগ শুনতে আমি বাধ্য নই। বিয়ে যদি না করো, তোমার রাইসাকে উপরে পাঠাতে 1 সেকেন্ডও লাগবে, বুঝছো? তাই ভালোই 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 আমার কথায় রাজি হয়ে যায়, তাহলে তোমার জন্য সেটা ভালো হবে। আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। রাইসা, রাইসা, কোথায় তুমি? তুমি রাইসাকে কোথায় রেখেছো? আরে এত উত্তেজিত হলে হবে? মাথা ঠান্ডা করো, পিছনে তাকিয়ে দেখো। আমি পিছনে তাকিয়ে দেখি যে রাইসাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। এটা দেখার পর আমি কান্না করে দিলাম। ও চোখ বন্ধ করে আছে। এই অল্প সময়ের মধ্যে কি রকম হয়ে গেছে। নীলা, রাইসাকে ছেড়ে দাও প্লিজ। আমার কথায় তুমি রাজি আছো তো? আমি ভাবছি এখন যদি আমি রাজি না হই তাহলে রাইসার অনেক বড় কিছু হয়ে যেতে পারে। রাইসার কিছু হলে তুমি মরে যাব, তাই ওর কথায় রাজি হয়ে ভালো। তোমার হাতে আর 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের মধ্যে আমাকে বিয়ে না করলে তোমার রাইসার শেষ। হা হা হা। না না, তুমি রাইসার কিছু করো না, আমি তোমার সব কথায় রাজি আছি। কি? তুমি রাজি? সাকিব কাজী সাহেবকে রুম থেকে নিয়ে আয়। আমি নিচের দিকে তাকিয়ে আছি। সরি রাইসা, পারলাম না আমি। তোমাকে বাঁচাতে হলে আমাকে এই কাজটা করতেই হবে। আমাকে মাফ করে দিও। দেখলাম কাজী সাহেব আসলো। কাজী সাহেব এখানে বসে পড়েন। বাবা, তুমি নীলামার পাশে বসে পড়ো। আমার কিছু করার নেই। আমি নীলার পাশে গিয়ে বসে পড়লাম। রাইসা দিকে তাকিয়ে দেখি ওর এখনো সেন্স ফেরেনি। সেন্স ফেরার পর ও আমাকে এই অবস্থা দেখলে কিভাবে সামলাবে নিজেকে? আমার যে খুব কষ্ট হচ্ছে। এই যে কাজী মশাই, এত কিছু করতে হবে না, জাস্ট বিয়েটা সেরে ফেলুন। আমার হাতে এত সময় নেই। আবার ভাবতেও কষ্ট হচ্ছে যে শেষে কিনা আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে এমনটা করছে। মা, তুমি এখানে একটা সাইন করে দাও। কাজী বলার পর নীলা সাইনটা করে দিল। বাবা, তুমি এবার এখানে একটা সাইন দাও। আমার হাতটা কাঁপছে। আমি কি এটা ঠিক করছি? আমার হাতে তো কিছু করার নেই। রাইসা, আমাকে মাফ করে দিও তুমি। আমি এই বলে সাইনটা করে দিলাম। কি? আমাদের বিয়েটা সম্পন্ন হয়েছে তো? না, এখনো সম্পূর্ণ হয় নাই। হোয়াট? কি আছে, তাড়াতাড়ি শেষ করেন, যত সব। বাবা বলো কবুল। না, আমি বলবো না। আরমান, তুমি কি ভুলে গেছো যে এই সাকিব রাইসাকে ঘান দিয়ে শেষ করে দেয়? না না, প্লিজ নীলা, তুমি এমনটা করো না, আমি বলছি। এই তো, গুড বয়। বলো বাবা কবুল। আমার চোখ দিয়ে পানি ঝরছে, বৃষ্টি ঝরার মতো। পারলাম না রাইসা, আমাদের ভালোবাসাটাকে বাঁচাতে। আমাকে মাফ করে দিও। আমি যখনই কবুল বলতে যাব, আরমান এই বলে কে যেন এক চিৎকার মারলো। আমি তাকিয়ে দেখি যে রাইসা আমার নাম ধরে এক চিৎকার মারলো। আরমান, প্লিজ তুমি এমন করো না। রাইসা, আমি কি করবো?
আমাকে মাফ করে দিও, আমার কিছু করার নেই। আরমান, আমি মরে যাব, তারপরেও তুমি এই কাজ করবে না। আমি রাইসার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। রাইসা কান্না করছে। আরমান, আমি 1 থেকে 10 পর্যন্ত বলবো, এর মধ্যে যদি তুমি কবুল না বলো, আমি রাইসাকে সত্যি সত্যি শেষ করে দেব। আরমান, আমাকে মেরে ফেলুক, তারপরেও তুমি কবুল বলবে না প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি যখনই কবুল বলতে যাব, আপনারা কি মনে করছেন কাউকে চড় মারছে? না, নীলাকে কে যেন গুলি করলো। আমি তাকিয়ে দেখি পুলিশ, সাথে ফারিয়াও আছে। খবরদার, কেউ জায়গা থেকে নড়বে না। অফিসার, প্লিজ আমাদের সাহায্য করেন। মিস্টার আরমান, আপনি কোনো চিন্তা করবেন না, ইউ আন্ডার অ্যারেস্ট। নীলাকে উদ্দেশ্য করে অফিসার নীলার হাতে কড়া পরিয়ে দিল। আমি গিয়ে রাইসাকে বাঁধা দড়িগুলো খুলে দিলাম। এরপর রাইসা সোজা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আরমান, তুমি এটা ভালো করলে না। তোমাদের আমি দেখে নেব, তোমাদের শান্তিতে আমি থাকতে দেব না। এই বলে অফিসারের সাথে নীলা গাড়িতে উঠল। ওর দলবাহিনী সবাইকে ধরে নিয়ে গেছে। এবার ফারিয়া ভাইয়া বলে এসে আমাকে জড়িয়ে ধরলো। বোন, তোর কারণে আমরা বেঁচে গেলাম, না হলে কি যে হতো। আমি রাইসাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছু খুলে বললাম। খুলে বলার পর রাইসা ফারিয়াকে সোজা জড়িয়ে ধরলো। এরপর ফারিয়ার রাইসাকে গাড়িতে উঠিয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু হঠাৎ প্রশ্ন করে বসলো, কি রে আরমান, তোরা এত দেরি করে আসলি কেন? না মানে আম্মু। রাইসা আমাকে থামিয়ে দিয়ে বলল, আম্মু, আসলে আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। তাই বলে একবার জানানো উচিত ছিল। সরি আম্মু, বুঝতে পারিনি, এবারের জন্য মাফ করে দাও প্লিজ। ঠিক আছে পাগলি মেয়ে, যাও রুমে গিয়ে রেস্ট নাও। আমি তো রীতিমতো অবাক, কারণ আম্মুর থেকে আমি কথাতে বাঁচতে পারি না। আর রাইসা 1 মিনিটে আম্মুকে ইমোশনাল করে ফেললো। কি মেয়ে রে বাবা। এরপর আমরা উপরে চলে আসলাম আমাদের রুমে। রাইসা তার নিজের রুমে চলে গেল। রাইসা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমিও ফ্রেশ হয়ে রাইসাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। জান দুষ্টু, বাইরে দরজা খোলা আছে তো? তো কি হয়েছে, ওয়েট। এই বলে রুমে দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে আমি রাইসাকে সোজা কোলে তুলে নিলাম। আহা, কি করছো? আমার তো লজ্জা করছে। চুপ। এই বলে ওকে বিছানায় শুইয়ে দিলাম। বিছানায় শুইয়ে দেওয়ার পর আমি ওর দিকে তাকিয়ে আছি। রাইসার চোখগুলো এত সুন্দর বলে বোঝানো যাবে না। রাতের চাঁদটা এসে রাইসার মুখে পড়লে রাইসাকে পুরো পরীর মতো লাগছে। ভাবছি এত সুন্দর একটা মানুষ কি করে হতে পারে। আমার মুখটা রাইসার মুখের সামনে এগিয়ে নিলাম। ওর ঠোঁট কাঁপছে। আমি আর কিছু না ভেবে দুটো ঠোঁট এক করে নিলাম। তারপর কি হয়েছে বলা যাবে না। সকালে ঘুম থেকে উঠে দেখি রাইসা এক পা আমার গায়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওর কাণ্ড দেখে ইচ্ছা না থাকা সত্ত্বেও হেসে দিলাম। হঠাৎ ওর ঘুমটা ভেঙে গেল। এই বাচ্চাত, এভাবে দাঁত বের করে হাসতেছো কেন? আছে গো আছে। কি আছে? আজব তো। ও হঠাৎ খেয়াল করলো আমার গায়ে পা দিয়ে শুয়ে আছে। এইটা দেখিয়ে তাড়াতাড়ি করে উঠে গিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে দৌড় দিল। মনে হয় লজ্জা পেয়েছে। এভাবে আরো কয়েক মাস কেটে গেল। এই কয়েক মাসে রাইসা আমাকে ছাড়া তো কিছুই বোঝে না। আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। এর মধ্যে আমি একটা জব পেয়ে গেলাম। আমাদের বাসা থেকে ফারিয়া চলে গেল অনেক আগে। আমার অফিসে বসে একদিন কাজ করছিলাম। হঠাৎ কাজের মধ্যে কে যেন ফোন দিল। বিরক্তকর সুরে ফোনটা হাতে নিয়ে দেখি যে রাইসা। ফোন রিসিভ করার পর, হ্যালো বাবু। আরমান, আমার খুব কষ্ট হচ্ছে। কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? আমার মাথাটা খুব ঘুরছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো প্লিজ। এই বলে ফোনটা কেটে গেল। আমি অফিস থেকে দৌড় দিয়ে বের হয়ে গাড়ি নিয়ে সোজা বাসে চলে গেলাম। বাসায় আসার পর কি ব্যাপার, সবাই কোথায়? আমি উপরে গিয়ে দেখি যে রাইসা শুয়ে আছে, হাতে স্যালাইন দেওয়া। আমি ভিতরে ঢুকে দেখি আব্বু আম্মু সবাই আছে। রাইসা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। আরমান, তুই এসেছিস? মেয়েটা তোর কথা ভাবতে ভাবতে আজ এই অবস্থা হলো। আমি কত করে ওকে বারণ করেছি অকারণে এত ভেবো না, তারপরও আমার কথা শোনে না।
আমি মন খারাপ করে বললাম কথাগুলো। আরমান, মেয়েটা তোকে খুব ভালোবাসে, তাইও সব সময় তোর জন্য টেনশন করে। ওকে কখনো কষ্ট দিস না বাবা। এই বলে আব্বু আম্মু রুম থেকে বের হয়ে গেল। আমি রাইসার হাত ধরে বসে আছি, ও ঘুমোচ্ছে। মেয়েটা খুব মায়াবী। ওর কপালে একটা চুমু দিলাম। মেয়েটাকে এত করে বলি আমি ঠিক আছি, এরপরও সবসময় চিন্তা করে, পাগলি একটা। আমি মনে মনে এসব বলছিলাম। হঠাৎ রাইসা চোখ খুলে দেখে যে আমি রাইসার হাত ধরে বসে আছি। রাইসা আমার দিকে তাকিয়ে বলে, আরমান, তুমি এখন এলে? তোমার এই অবস্থা আর আমি আসবো না? কি যে বলো তুমি। রে পাগল, এত চিন্তা করো না তো, আমি একদম ঠিক আছি। তাই? তাহলে তুমি আমার কথা কেন ভাবো? আমিও তো ঠিক আছি। না মানে, আমার যে তোমাকে সবসময় হারানোর ভয় করে। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, মরে যাবো আমি। রাইসা আমার হাতটা জড়িয়ে ধরে বলে, পাগলি, আমি তো তোমার কাছে আছি। আমাকে তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, বুঝেছো? হুম, তারপরেও আমার ভয় করে। যাই হোক, শোনা, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ রে? গুড নিউজটি হলো, দূর, আমার না খুব লজ্জা করছে। তাই? এই বলে আমার মুখটা ওর আরো কাছে নিয়ে আসলাম। ওর নিঃশ্বাসের পরিমাণটা আরো বেড়ে গেল। এবার বলো শোনা। রাইসা আমার দিকে একভাবে তাকিয়ে আছে। তুমি না বাবা হতে চলেছ। এই বলে আমার বুকে মুখ লুকোলো। মনে হয় লজ্জা পেয়েছে পাগলিটা। হোয়াট? কি? সত্যি আমি বাবা হতে যাচ্ছি? আমি রাইসাকে কোলে তুলে নিলাম। কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বের হয়ে ছাদে যাচ্ছি রাইসাকে নিয়ে। এই বজ্জাত, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে তুমি গেলেই বুঝতে পারবে। রাইসার কিছু বলছে না, আমার গলা জড়িয়ে ধরে আছে। আমার কাছে যে কি পরিমাণ খুশি লাগছে বলে বোঝানো যাবে না। একজন বাবা বুঝতে পারে সন্তানের ভালোবাসাটা কি। আমি রাইসাকে কোলে করে ছাদে নিয়ে আসলাম। ছাদে নিয়ে আসার পর ওকে দোলনায় বসিয়ে দিলাম। তার পাশে আমিও বসে পড়লাম। রাইসা, সোনা, বলো। তোমার কাছে এখন কেমন লাগছে? খুব 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 ভালো লাগছে, সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি এক পা হাঁটু গেড়ে বসে, রাইসা তোমার পাটা একটু এগিয়ে দাও তো। হুম। এই বলে রাইসা পাটা এগিয়ে দিল। আমার হাঁটুর ওপর রাইসার পাটা একটু রাখলাম। তারপর পকেট থেকে নুপুর বের করলাম। এরপর ওর পায়ে পরিয়ে দিলাম। রাইসা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হে মা, ও কান্না করছে কেন? কি হলো পাগলি, কান্না করছো কেন? আরমান, তুমি আমাকে মাফ করে দাও। আমি প্রথম ভুল একটা মানুষকে ভালোবেসে তোমাকে কত কষ্ট দিলাম। আর সেই তুমি কি না আমাকে এত ভালোবাসো। তোমার সাথে বিয়ে না হলে আমি জানতেই পারতাম না যে ভালোবাসা কাকে বলে। আমি সত্যি আজ খুব হ্যাপি, কারণ তোমার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমি আর কিছুই চাই না আরমান, আর কিছুই না। এই বলে রাইসা আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে দু হাত দিয়ে আমার বুকে জড়িয়ে ধরলাম। এটা যেন একটা অজানা অনুভূতি, হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা। এরপর রাইসা আমার কাছে মাথা নিয়ে দুজন গল্প করছি। গল্প করার পর আমি আবার রাইসাকে কোলে তুলে নিলাম, কারণ এই অবস্থায় রাইসা ছাদ থেকে নামা একদম বারণ আছে। তাই কোলে করে ওকে রুমে নিয়ে শুয়ে দিলাম। এরপর আমি ওর সাথে শুয়ে পড়লাম। আমার শুয়ে পড়ার সাথে সাথে রাইসা আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে আমার বুকে নিয়ে শুয়ে পড়লাম। এভাবে আরো কয়েক মাস কেটে গেল। আজকে রাইসার ডেলিভারির ডেট। খুব ভয় করছে আমার কাছে। আমি হাসপাতালে কেবিনের বাইরে, সাথে আম্মু আব্বুও আছে। খুব টেনশন হচ্ছে। রাইসাকে অনেকক্ষণ আগে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ডাক্তার বের হচ্ছে না কেন? হঠাৎ আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। হয়তো আমাদের বেবি হয়েছে। আমি তো মহা খুশি। কিন্তু আমার রাইসা ঠিক আছে তো? 5 মিনিট পর ডাক্তার বের হয়ে দেখি যে ডাক্তারের মুখটা এমন ভার মনে হচ্ছে কেন। আমি ডাক্তারের সামনে গিয়ে, ডাক্তার, রাইসা কেমন আছে? কি ব্যাপার, ডাক্তার কিছু বলছে না কেন? দেখেন, আপনি কোনো সন্তানের বাবা হতে চলেছেন। আর রাইসা কেমন আছে? সরি, আমরা ওকে বাঁচাতে পারিনি, অনেক চেষ্টা করেছি। আমি নিচে বসে পড়লাম। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমি বাবাকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। আম্মু আর আব্বু আমাকে ধরে কেবিনের ভিতরে নিয়ে গেল। ভিতরে যাওয়ার পর দেখি রাইসা চোখ বন্ধ করে শুয়ে আছে। তার পাশে আমার মেয়ে শুয়ে আছে, কান্না করছে। আমি দৌড়ে গিয়ে
রাইসাকে জড়িয়ে ধরলাম। কেন আমাকে তুমি একলা করে চলে গেছো রাইসা? তুমি বলেছো না মরতে হলে একসাথে মরবো? আজ তুমি আমার সাথে বেইমানি করলে। ওঠো না প্লিজ, দেখো না আমাদের মেয়ে হয়েছে। তুমি বলেছিলে না আমাদের মেয়ে হলে তুমি খেলা করবে তার সাথে। ওঠো না রাইসা প্লিজ। 4 বছর পর। মামুনি, কি করছো তুমি এখানে? বাপি, আমি খেলা করতি, তুমি দেখতো না? তাই? তোমার আম্মু কোথায়? ডাকো তাকে। আম্মু তো ওপলে, আমি দাঁড়তি, তুমি অপেক্ষা করো বাপি। আমি তাবাসসুমকে কোলে তুলে একটা চুমু দিলাম। ও হ্যাঁ, আপনারা নিশ্চয়ই কিছু বুঝছেন না। তাবাসসুম হলো আমার মেয়ে, আই মিন রাইসা আর আমার মেয়ে। আর ভাবছেন রাইসা তো মারা গেছে, তাহলে আমার বউ কোথা থেকে আসলো? ফেরা যাক ওই দিনের ঘটনায়, 4 বছর আগে। ঠিক আছে, তুমি উঠবে না তো? তাহলে আমি আসছি তোমার কাছে, চিন্তা করো না। আরমান, আমি তাকিয়ে দেখি যে রাইসা আমাদেরকে তাকিয়ে কান্না করছে। রাইসা, তুমি? আমি জানতাম তোমার কিছুই হতে পারে না। আমি রাইসাকে জড়িয়ে ধরে বললাম, পাগল, আমি যদি চলে যাই তোমাকে জ্বালাতন করবে কে শুনি? তাহলে ডাক্তার যে বললো? আহারে, আমার বোকা বরটা কিচ্ছু বোঝে না। এই কথা বলছি, তুমি কি করো দেখতে চেয়েছিলাম। আমার আরমান আমাকে কত ভালোবাসে। তাই বলে এরকম করবে? তো কি বুঝলে ম্যাম? বুঝলাম, আমার বরটা আমাকে খুব ভালোবাসে। আমি রাইসাকে ধরে কপালে ভালোবাসার পরও শেখে দিলাম। আব্বুর কথায় আমার ধ্যান ভাঙলো। আমি তো ভুলেই গেছিলাম যে আব্বু আম্মু আমাদের সাথে আছে। এখন খুব লজ্জা লাগছে। আরমান, আমরা আমাদের নাতিকে নিয়ে বাইরে যাচ্ছি তাহলে। দূর, তুমিও না। আব্বু কি ভাবছে তারা? কি ভাববে? আরে আমি তো খেয়ালই করিনি। হয়েছে মিস্টার। এবার বর্তমানে ফেরা যাক। মামুনি, তুমি কিছু বলবা? আম্মু, তুমি শুনতো না আব্বু তোমালে ডাকতে? তাই? শোনো, চলো আমরা তোমার আব্বুর কাছে যাই তাহলে। এই বলে রাইসা তাবাসসুমকে কোলে তুলে নিল। আমি নিচে বসে আছি। মেয়ে মানুষদের একটাই সমস্যা, কোনো জায়গায় গেলে এত সাজা লাগে। ও তো এমনিতেই সুন্দর, তারপরে সব সাজা লাগে কেন সেটা তো বুঝি না। হঠাৎ চোখ পড়লো রাইসা তাবাসসুমকে নিয়ে নিচে নামছে। আমি তো চোখই ফেরাতে পারছি না, ওদের এত সুন্দর লাগছে মার মেয়ে দুজনকে। ওই, এভাবে কি দেখছো? না মানে তোমাকে দেখছিলাম। দূর, তুমিও না, দেখছো না কিভাবে তাকিয়ে আছে তাবাসসুম? আমাদের কথা শুনে তাবাসসুম হেসে দিল। তাবাসসুম হাসার সাথে সাথে আমরা দুজনও হেসে দিলাম। এরপর রাইসা তাবাসসুমকে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। আমি রুমে গিয়ে গাড়ির চাবি নিয়ে এসে গাড়ি স্টার্ট করলাম। এরপর সোজা কবরস্থানে চলে আসলাম। গাড়ি থেকে নেমে কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছি। বাপি, একটা তাল কবর। এটা তোমার দাদা দাদির কবর। দাদা দাদি, তোমরা তৈরি? তোমাদের সাথে আমি খেলা করব। আমি তাবাসসুমের কথা শুনে কেঁদে দিলাম। জানো মা, জানো বাবা, আজ সবাই আছে কিন্তু তোমরা নেই। তোমরা বলেছো না তোমাদের নাতির সাথে খেলা করবে, তার আগে চলে গেলে কেন? আমার যে খুব কষ্ট হয়। মা, বাবা, তোমাদের খুব মিস করছি। আমার কান্না দেখে তাবাসসুম আর রাইসাও কান্না করে দিল। এরপর কবর জিয়ারত করে আমরা গাড়িতে গিয়ে বসলাম। বাপি, আমরা তোতাই যাব? আজকে আমরা ঘুরতে যাব। ইয়ে, কি মজা, কি মজা! আমি আজকে ঘুরতে যাচ্ছি। আমি আর রাইসা ওর কাণ্ড দেখে হাসছিলাম। যখন আমার মন খারাপ থাকে, আমার মেয়ের দিকে তাকালে আমার মনটা একদম ভালো হয়ে যায়। এইভাবে আমাদের দিনগুলো খুব ভালো মতোই যাচ্ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আমাদের গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।